আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময় আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। একই সাথে নাৎসি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও মুজিববাদী 72-এর সংবিধানকে কবর দেয়া হবে বলেও জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। শহীদদের রক্তের ওপর দিয়ে লেখা সংবিধান বাতিল করার চেষ্টা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, এবং তিনি বলেছেন সংবিধান বাতিল নয়, সংশোধন করা যেতে পারে। আর জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত, এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন ৭১-এর বিরোধিতাকারী খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। তবে এমন অভিযোগকে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এদিকে আগামী ৩ জানুয়ারির মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। এমন বাস্তবতায় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় বিপ্লবের ঘোষণাপত্র ও ভবিষ্যতের রাজনীতি। আর বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ, রয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলাউদ্দিন মোহাম্মদ, এবং আমাদের সঙ্গে আরও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ডক্টর সাইফুল আলম চৌধুরী। আপনাদের তিনজনকেই স্বাগত। দর্শক, আপনিও চাইলে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে পারেন। স্কলে দেখানো নম্বরে ফোন করে আপনার প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন আপনার মতামত, প্রশ্ন রাখতে পারেন, লিখতে পারেন আমাদের ফেসবুকও। সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। শুরুটা করতে চাই জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে দিয়ে স্বাগত আমাদের অনুষ্ঠানে। 31 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মোটা দাগে বলে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একটা ঘোষণাপত্র দেয়া হবে, এবং যেটার আজকে একটা প্রেস ব্রিফিং হয়েছে। আমি এই জায়গা থেকে আলোচনাটা শুরু করতে চাই। প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি স্পষ্টত জানিয়েছেন যে এই ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সম্পর্ক নেই। কেন উনি এটা জানানো প্রয়োজন মনে করলেন, একটু যদি বলেন। এটার কারণ কি এরকম কিনা যে সরকারের একজন উপদেষ্টা ফেসবুকেও এই ঘোষণাপত্রের বিষয়ে একটা পোস্ট দিয়েছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নাহিদও দিয়েছেন, সো সেইটাকে আবার ওনারা অন করছেন না, এরকম কোনো জায়গা আছে কিনা, কি মনে হয় আপনার? হ্যাঁ, ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শককে শুভেচ্ছা জানাতে চাই। 31 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং জাতীয় নাগরিক কমিটির সহযোগিতায় যে ঘোষণাটি আসছে সেটাকে আমরা বলছি প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন। এটা জুলাই গণঅভ্যুত্থান অথবা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। আপনারা জানেন যে যেই অভ্যুত্থানটি সংঘটিত হয়েছে 5 আগস্টে শেখ হাসিনা সরকারের উৎখাতের মাধ্যমে অভ্যুত্থানের প্রথম পর্ব রচনা হয়েছে বলে আমরা মনে করছি। এখন এই ঘোষণাটি মূলত এটা একটা রেট্রোস্পেক্টিভ, এটা একটা আগেকার, যেটা আমরা 1971 সালের 26শে মার্চে যে যুদ্ধ শুরু হলো আমরা দেখেছি তখন ঘোষণা হয়েছে 10 এপ্রিল, এবং 10 এপ্রিল ঘোষণার প্রেক্ষিতে আমরা 17 এপ্রিল সরকার গঠন করা হয়। তো এখানে যে ঘটনাটা ঘটেছে, এখানে 5 আগস্ট যেখানে সরকার উৎখাত হয়েছে, একটি অবৈধ ফ্যাসিস্ট সরকারের উৎখাতের পর আমরা দেখেছি 8 আগস্ট এখানে সরকার গঠন হয়েছে। এখন এখানে যেটা হয়েছে সময়ের প্রেক্ষিতে, ওই সময়ের বাস্তবতায় সরকার গঠনটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু এই ঘোষণাটি মূলত আসার কথা ছিল 5 আগস্ট। 5 আগস্ট যেহেতু কোনো কারণে ঘোষণাটা আসেনি, তো এই ঘোষণাটি আমরা 2024 সালের শেষ দিনে এই বিপ্লবকে স্মরণীয় রাখতে এবং বিপ্লবকে একটি হিস্ট্রিক্যাল ডকুমেন্ট আকারে রূপ দেওয়ার জন্য আমরা এই ঘোষণাটি দিতে যাচ্ছি। এখন আমরা যদি দেখি যে 1990 সালেও এখানে একটি গণঅভ্যুত্থান ঘটেছে, কিন্তু আমরা দেখি এখন যদি কাউকে জিজ্ঞেস করেন 90 সালের গণঅভ্যুত্থানে অ্যাকচুয়ালি কী দাবি ছিল, হ্যাঁ, আমরা 3 জোটের রূপরেখা নামক একটি বিষয় দেখি, কিন্তু এই বিষয়টা কিন্তু খুব বেশি ডকুমেন্টেড না। এটা এখানে একটা সমঝোতা ছিল, কিন্তু সমঝোতার আলোকে যেই নতুন বাংলাদেশ গঠনের একটা প্রকল্প শুরু হয়েছিল, এটা কিন্তু প্রথম সরকারের মেয়াদেই আমরা 96-তে দেখি মুখ থুবড়ে পড়েছে, এবং 96-তে আরেকটি ক্রাইসিসের মধ্য দিয়ে কিন্তু সেই 90-এর গণঅভ্যুত্থানের যেই সমাপ্তিটা ঘটে, গণঅভ্যুত্থানের যে প্রথম পর্বের অ্যাচিভমেন্টের সমাপ্তি ঘটে। এখন 2024 সালে যেই গণঅভ্যুত্থান ঘটেছে, এই গণঅভ্যুত্থানের মাধ্যমে যেই সরকার গঠিত হয়েছে এবং সেই সরকারকেও কিন্তু সুরক্ষা দিবে এই ধরনের একটি প্রোক্লেমেশন। সো সরকারের পক্ষ থেকে যে ঘোষণাটি আসছে, আপনারা জানেন যে এই ঘোষণাটি নিয়ে জনমনে একটি
বিভ্রান্তি রয়েছে, একটা জিজ্ঞাসা আছে, কারণ এই ধরনের ঘোষণা বাংলাদেশে আমরা গত 53 বছরে আমরা দেখব এটি প্রথম। 10 এপ্রিলের পর আমরা বলবো যে 31 ডিসেম্বরে আরেকটি ঘোষণা হতে যাচ্ছে, এবং আমরা বলছি যে এই ঘোষণার মাধ্যমে যে সেকেন্ড রিপাবলিক নতুন যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই জন আকাঙ্ক্ষার একটি দালিলিক প্রমাণ এই ঘোষণায় আমরা দেখতে পাবো। মোটা দাগে কি থাকতে যাচ্ছে? ঘোষণাপত্রে আমরা পেলাম আজকে প্রেস ব্রিফিং এ, সেটা হচ্ছে যে 72-এর যে মুজিববাদী সংবিধান আছে সেটির আপনারা কবর দিতে চান, নতুন করে সংবিধান আসলে লিখনের কথাই সম্ভবত থাকছে। আরেকটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি, রাইট? আর কিছু কি থাকছে? হ্যাঁ, এখন দেখেন ঘোষণাটিতে যে মুজিববাদী সংবিধানের কবর দেওয়ার ব্যাপারটা, এটা রেটরিক আকারে আসছে, কিন্তু মুজিববাদী সংবিধানের অলরেডি আমরা বলছি সংবিধান বাতিল হয়ে গিয়েছে। মানে সংবিধান বাতিল যদি না হয় তাহলে এই সরকারকে আপনি বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে পারেন। এখন যদি বলেন যে সংবিধান যদি বাতিল হয়ে থাকে তাহলে এই সংবিধানের অধীনে কিভাবে শপথ গ্রহণ করে সরকার চালাচ্ছে, আমরা এটা দেখি যে সংবিধানের 106 ধারা মোতাবেক এই সরকার গঠিত হয়েছে। আপনি যদি লক্ষ্য করে দেখেন, ঠিক 106 ধারায় যেভাবে রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে অনুরোধ জানিয়েছিলেন যে কিভাবে একটি সরকার গঠন করতে পারে এই সুযোগ, এই বাস্তবতায়, ঠিক অন্য কোনো সময় অন্য কোনো সরকার এসে অন্য কোনো রাষ্ট্রপতি কিন্তু একইভাবে এই বিচার বিভাগকে কাজে লাগিয়ে কিন্তু আরেকটি এই যে একটা বন্দোবস্ত হয়েছে, সরকার গঠন হয়েছে, এটা কিন্তু বাতিল ঘোষণা করতে পারে। এখন এই যে একটা আপনার মানে অনেক বেশি কমপ্লিকেসি রয়ে গিয়েছে ব্যাপারটার মধ্যে, আমরা বলবো যে এই পুরো অভ্যুত্থানের প্রথমত দালিলিক একটি প্রমাণ, দ্বিতীয়ত অভ্যুত্থানের সপক্ষ শক্তিকে আইনি বৈধতা দেওয়া। যে প্রশ্নটি আলাউদ্দিন একটু যদি আপনি টাচ করেন প্রশ্নটি, সেটা হচ্ছে প্রেস সচিবকে বলতে হলো কেন যে এর সাথে সরকারের কোনো সম্পর্ক? আমার মনে হচ্ছে এটা আমার অনুমান, যেহেতু আমি আমার সাইড থেকে যেটা বলছি, প্রেস সচিব হয়তোবা এই বিষয়টা নিয়ে একটি বিভ্রান্তি ইতিমধ্যে ছড়ানো হচ্ছে। এবং বিভ্রান্তিটা দেখেন, নতুন রিপাবলিকের কথা যখন আমরা বলছি, অ্যাকচুয়ালি নতুন রিপাবলিক মানে পুরনো রাষ্ট্রকে ছুঁড়ে ফেলে দেওয়া নয়, পুরনো রাষ্ট্রকে নতুন ভাবে নতুন আঙ্গিকে নতুন সংবিধান আলোকে ঢেলে সাজানো, এটা কিন্তু আমরা শুরু থেকে দাবি জানিয়ে আসছি। এখন রাষ্ট্র মানে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মাধ্যমে হয়তো সতর্কতামূলক যে আসলে বৈপ্লবিক কিছু এখন যে ঘটে যাচ্ছে এরকম না, কারণ এটা থেকে একটা দুর্ঘটনাও হতে পারে। বাংলাদেশে এই ঘটনা আগেও ঘটেছে, আমরা দেখেছি 75-এর মানে যেই অগাস্ট পরবর্তী দিনগুলোতে নভেম্বর পর্যন্ত কিন্তু একটা ঘটনা পর একটা ঘটনা ঘটেছে। এবং আমরা যদি বলি অগাস্ট থেকে নভেম্বর, আমরা অগাস্ট থেকে ডিসেম্বর এসেছি, এই ধরনের কোনো বিষয়টা কেমন? আলাউদ্দিন, সরকারের যুদন উপদেষ্টা ফেসবুকে এটা নিয়ে পোস্ট দিয়েছেন, আবার একই সাথে সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন এটির সাথে সম্পর্ক নেই। আসলে কোথায় সম্পর্ক আছে, কোথায় সম্পর্ক নেই, এটা একটু আমরাও বিভ্রান্তিতে আছি, বুঝতে পারছি। এখানে একটা বিষয়, প্রেস সচিবের যেই ব্যাপারটা, সেটা ওনার অবস্থানটাকে আমি ডিফেন্ডও করব না, আমি অপোজও করব না, দিস ইজ দেয়ার পজিশন। তাহলে এটা নিয়ে আমি পরে আলোচনায় আসবো। আমি এবারে যেতে চাই বিএনপি সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়দ। আপনাকে আবারও স্বাগত। যে প্রশ্নটা একটু রাখতে চাই সেটি হচ্ছে, একদিকে বিএনপি এবং তার সমমনা দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের একটা দাবি ক্রমাগত উচ্চারিত হচ্ছে এবং জোরালো হচ্ছে, নির্বাচনী রোডম্যাপ আপনারা চাইছেন আপনাদের দলের পক্ষ থেকে, এটি একটি বাস্তবতা। একই সাথে জনপরিসরে সরকারকে অনেক ধরনের ঘটনার সাথে ডিল করতে হচ্ছে। একদিকে নতুন রাজনৈতিক দলের আমরা একটা আভাস পাচ্ছি, বা দুই এক মাসের মধ্যে রাজনৈতিক দল হিসেবে হয়তো তারা আত্মপ্রকাশ করবে, সেটি একটি দিক। আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজার, সব কিছু মিলিয়ে এরকম একটি সময়ে 31শে ডিসেম্বর যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আসতে যাচ্ছে, এই বিষয়টিকে কিভাবে দেখেন? মানে রাজনীতিতে এটি কোন মাত্রা যুক্ত করবে? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচকদেরকেও শুভেচ্ছা জানাই। দেখুন, আমরা সবাই 5ই আগস্টের পরে একটা টার্ম আমরা সবাই অনেকে ইউজ করছে, নতুন বাংলাদেশ, যেটা আমার সহ আলোচক বললেন, খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করলেন ওনাদের অবস্থান। নতুন বাংলাদেশ, নিউ রিপাবলিক, অনেক নতুন নতুন সেকেন্ড রিপাবলিক নতুন নতুন টার্ম আমরা শুনতে পাচ্ছি। এখন আপনি যে প্রশ্নগুলো ওনাকে করলেন, আমি ওইটার ধারাবাহিকতায় যদি আসি, এই বাংলাদেশে 5ই আগস্টে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে 2 দিন কিন্তু অলমোস্ট 2 দিন কিন্তু কোনো সরকার ছিল না। আচ্ছা, সেই প্রেক্ষাপটে বাংলাদেশে আমি বলবো বাংলাদেশের 17 কোটি মানুষ 17 বছরের এই নিপীড়নের পরে, নির্যাতনের পরে কিন্তু অনেক অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। যা হয়েছে অন্য কোনো দেশ হলে হয়তো আরো অনেক বেশি হতো। তারপরে যখন ইউনূস সাহেব দায়িত্ব নিলেন, ওনার একটা ক্যাবিনেট হলো,
উনি কিন্তু প্রথমেই বললেন যে ওনার বক্তব্য যেগুলো যদি আমরা স্মরণ করি যে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার গঠন হয়েছে এবং উনি ছাত্র জনতা চেয়েছে দেখে উনি এই দায়িত্বটা নিয়েছেন। আপনারা যদি আমার কাজ করতে দিতে হবে আমাকে, এই ধরনের একটা কথা উনি বলেছিলেন। সেইটা যদি হয়ে থাকে তাহলে আজকের এই প্রেক্ষাপটে এই ছাত্র জনতার যে আন্দোলন, অফকোর্স এটাকে তো আমরা মনে প্রাণে সবাই ধারণ করে। প্রথম কথা, শুধু ছাত্র জনতা না, সবাই কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছিল। ইভেন ছাত্র জনতার গার্ডিয়ানরাও শরিক হয়েছিল, বাবা মারাও মাঠে নেমে এসেছিল। এবং 17 বছর ধরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বিএনপি, আমি যেহেতু বিএনপি করি, বিএনপির কথা তো আমি জানি, আমার বলতেই হবে যে বিএনপির বহু নেতাকর্মী এর মধ্যে ছিল, নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। তারপরে আরও বহু দলের নেতাকর্মীরা এখানে শরিক ছিল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমরা একটা পর্যায়ে পৌঁছেছি, তখন কোনো কনফিউশন বাংলাদেশে যেন তৈরি না হয়, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। আমি একটা দলের কর্মী হিসেবে না, এই দেশের নাগরিক হিসেবে বলছি যে এই দেশে যদি হাসিনা 17 বছর ধরে একটা বিভাজন তৈরি করে রেখেছিল, এই বিভাজন যদি আমাদের দেশে কন্টিনিউ করে তাহলে কিন্তু দেশটা আরও বিপদের দিকে যাবে। ওনারা 31শে ডিসেম্বর কি ঘোষণা দিবে সেটা আমরা ঘোষণার পরে জানতে পারবো। আমি এটার ব্যাপারে এখন কোনো কমেন্ট করতে চাই না, বাট আমরা ওনাদের সেন্টিমেন্টটাকে, আপনাদের দলের স্থায়ী কমিটির একজন সদস্য মির্জা আব্বাস উনি বলেছেন সংবিধান বাতিল নয়, সংশোধন করা যেতে পারে। তার মানে ঘোষণাপত্রের কোনো না কোনো জায়গায় সংবিধান বাতিল তো ওনারা চাচ্ছেন, ওনারা বিভিন্ন ফোরামে ওনারা বলেছেন সংবিধান বাতিল ওনারা চাচ্ছেন। সেটা নিয়ে আলোচনা হতে পারে, আলোচনার জায়গাটা তো আছে। এখন বিএনপি যতবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছে ততবার বিএনপি কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টকে সমর্থন দিয়ে এসছে। ইন্টারিম গভর্নমেন্টকে সকল কাজে, ইভেন যেসব কমিশনগুলো গঠন হয়েছে সেসব কমিশনগুলোকে হেল্প করার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য বিএনপিও ইন্টারনালি টিম গঠন করেছে যে তাদেরকে প্রস্তাবনা দিবে, তাদেরকে প্রপোজাল দেওয়ার জন্য। তো তার মানে কি, আমরা তো ইন্টারিম গভর্নমেন্টকে আমরা চাই যে ইন্টারিম গভর্নমেন্ট সাকসেসফুল হোক। যদি না হয়, যদি ওনারা কোনো কারণে ফেল করে, তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে আমি জানি না। সো বেসিক্যালি আমরা চাই যে ইউনূস সাহেব সফল হোক, কিন্তু সেই জন্য আমাদের সকলের একটা জায়গায় আসতে হবে। আপনি কি কোনো বিভাজনের আলামত দেখতে পাচ্ছেন এই সকলের ভেতরে? আমি একটা ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। কিরকম সেটা ষড়যন্ত্র? একটা এক্সটার্নাল ষড়যন্ত্র আছে, ইন্টারনাল ষড়যন্ত্র আছে। কারণ শেখ হাসিনা পালিয়েছে, শেখ হাসিনার বাহিনী তো সবাই পালিয়ে যায় না, এরা আমাদের মধ্যেই ঘোরাফেরা করছে এখনো। তো এখন ষড়যন্ত্রটা হচ্ছে যে এই বিভাজন যদি তৈরি করে রাখতে পারে বাংলাদেশের ভিতরে বিএনপির সাথে, এই যে ছাত্র জনতা, আমাদের ওদের সাথে কোনো বিভাজন নেই। এরকম একটা আজকে ফেসবুকেও এই আলোচনাটা খুব মানে জোরে সোরে হচ্ছিল যে এই প্রোক্লেমেশন যেটা ঘোষণা করতে যাচ্ছে, এর ফলে নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব হতে পারে কিনা, এরকম একটা কনস্পিরেসি থিওরি, যেহেতু আপনি ষড়যন্ত্রের কথাই বলছেন, সেই রকম আলোচনা হচ্ছে। সেই আলোচনাটাকে আপনি কীভাবে দেখেন? না, সেই আলোচনা উঠতেই পারে। সেই আলোচনা উঠতে পারে এই কারণে যে যেহেতু বিভিন্ন ধরনের, দেখেন আমাদের দেশে অনেক সমস্যা আছে, সমস্যাগুলো আরো ঘনীভূত করার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। রোহিঙ্গা ইস্যু একটা বিরাট ইস্যু, আজকে ডাক্তাররা আজকে শ্রেণী পেশার নেমেছে একটা ইস্যুতে। ডিমান্ড থাকতেই পারে। একটা পজিটিভ দিক হচ্ছে শেখ হাসিনার সময় কেউ কথা বলতে পারতো না, এখন কথা বলতে পারছে, মাঠে নামছে, গুলি খেতে হচ্ছে না, তারা কথা বলতে পারছে, তারা কথা বলছে, তাদের ডিমান্ডগুলো তারা প্লেস করতে পারছে সরকারের কাছে। এটা একটা ভালো দিক। বাট অ্যাট দ্য সেম টাইম একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব না বাংলাদেশের সকল সমস্যা সমাধান করা। এটা তার কাজও না কোন সরকার, এবং বিশেষ করে যার কোনো ওনারা একটা বিশেষ সার্কামস্ট্যান্সেসে এসছেন এবং বিশেষ কাজগুলো করার জন্য এসছেন। এই বিশেষ কাজগুলো করার জন্য ওনাদেরকে আমরা সময় দিতে চাই, ওনাদেরকে আমরা সেই জায়গায় আমরা রাখতে চাই। কিন্তু এটা যদি অনির্দিষ্টকালের জন্য হয়ে যায়, তখন কিন্তু এই ষড়যন্ত্র আরো ঘনীভূত হবে। সংবিধান নিয়ে আপনি যে পয়েন্টটা তুললেন, সংবিধান নিয়ে আলোচনা হতেই পারে। এখন ওনারা চাচ্ছেন নতুন সংবিধান, পলিটিক্যাল পার্টিরা চাচ্ছে বা বিএনপি চাচ্ছে যে সংবিধান সংশোধন।
এখানে তো আলোচনার টেবিলে বসে সেটা আলোচনা হতে পারে। সংবিধান সংশোধন করা, আপনি যে এটা কিভাবে এন্টারিং গভর্নমেন্ট সংবিধান কিভাবে সংশোধন করবে? রেফারেন্ডামের মাধ্যমে হবে তো? বৈষম্যবিরোধী আন্দোলনের স্পিরিটটা বুঝতে পেরেছি আপা, ওই সংবিধান রেখে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তাহলে আমি একটা প্রশ্ন আমার ছোট ভাইকে করি, তাহলে যদি এটা তাদের মাথায় আগেই ছিল, রাইট? এখন উনি বললেন যে এখন তখন একটা সিচুয়েশন হয় নাই, এখন তারা করছে, ভেরি গুড। তাহলে কেন এই যারা মানে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা লিডারশিপে ছিল তারা যখন শপথ নিল, তারা তো এই সংবিধানের আন্ডারে শপথ নিয়েছে, এবং তখন তারা কেন বললো না যে আমরা কেউ শপথ নিব না, এটা মানি না? কেন তারা তখন এটা বললো না? এবং শুধু ওনারা দুজন নয়, তিনজন নয়, আরো অ্যাডভাইজারদের মধ্যে অনেকেই হয়তো ওনাদের সাথে আরো একমত পোষণ করে, তারাই বা কেন শপথ নিল? সেই প্রশ্নের উত্তর আমি আলাউদ্দিন সাহেবের কাছে খুঁজবো। এবারে যেতে চাই ডক্টর সাইফুল আলম চৌধুরী। ডক্টর চৌধুরী, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে জুলাই 31 ডিসেম্বরের যেই ঘোষণাপত্র আসতে যাচ্ছে, সেখানে একটা ট্যাগলাইন দেখলাম, নাও অর নেভার, রাইট? আমি যদি ঠিকমতো পড়ে থাকি, এই জায়গাটা একটু যদি আপনি একটু টাচ করেন, এবং একই সাথে যেটা আমি খুব পরিষ্কার হতে পারছি না এখনো, যে প্রেস সচিবের সাথে যে বক্তব্য, এই সরকারের সাথে এই ঘোষণাপত্রের কোনো সম্পর্ক নেই, এইটা কিভাবে দেখেন আপনি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে ঘোষণাপত্রের বিষয়টা, এটা কিন্তু নতুন না। 22 অক্টোবর যখন রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে আন্দোলন হয়, তখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি যদি ভুল না করি ঠিক, শহীদ মিনারে বসে তারা 5 দফা দাবি ঘোষণা করেছিলেন। সেখানে তার মধ্যে একটা হচ্ছে এই সংবিধানকে বাতিল করতে হবে এবং প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা করতে হবে। 1 নম্বর ছিল রাষ্ট্রপতি, 2 নম্বর ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষণা, এরকম 5টা ছিল। সো তখন রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে যখন আন্দোলন হয়, তখন আমি বলবো যে ওই সংকটটা কিন্তু সরকারকে উদ্ধার করেছিল বিএনপি কীরকম, কারণ সরকার তখন সিরিয়াস ক্রাইসিস মোমেন্টে ছিল, সো ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি। সো বিএনপি কী বলেছিল, সাংবিধানিক সংকট হয় এমন কোনো পরিস্থিতিতে বিএনপি সাপোর্ট করে না। এবং ওই সময় কিন্তু সংবিধান সংশোধন, এই সংবিধান বাতিল এবং নতুন সংবিধান চালু, এগুলোর কথা ছিল। তখন আপনি পত্রিকা ঘেটে দেখতে পাবেন, সেখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে যারা বিপ্লবী সরকারের কথা বলছে তারা কেন বর্তমান সরকার থেকে পদত্যাগ করে, যেটা আপনার উত্তর খুঁজছেন যে 3 অ্যাডভাইজার বা 2 অ্যাডভাইজার আছে বলছেন, 3 জন আসলে এই মুহূর্তে 3 জন অ্যাডভাইজার, 3 জন অ্যাডভাইজার, কিন্তু 2 জন স্ট্যাটাস দিয়েছে, যেটা আপনি বলছিলেন। সো এইটার কিন্তু আমরা অক্টোবরেই দেখতে পেয়েছি, এটার উত্তরও বিএনপি এক প্রকার দিয়ে দিয়েছে, মানে আমি যেটা পেলাম। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আসলে এই সংবিধান বাতিল, ওকে 72 সংবিধান বাতিল, তাহলে 72 সংবিধানের মূলনীতি কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, ঠিক আছে? এর চেয়ে, কারণ সংবিধান কিন্তু আইন না, আইনের ফিলোসফি, এখান থেকে আইনের তৈরি হবে ডেফিনেটলি। এটা একটা বড় দাগে দেখলাম, একটা আইন, এটা মাদার। সো আপনি গণতন্ত্র বাদ দিবেন, নতুন কি আনবেন? সমাজতন্ত্র বাদ দিবেন, নতুন কি আনবেন? জাতীয়তাবাদ বাদ দিবেন, কি আনবেন? ধর্মনিরপেক্ষতা আনবেন। প্রবলেম হচ্ছে বিশ্বের সভ্য যে দেশগুলোকে দেখি আমরা, ইভেন হিটলার, মুসোলিনিও, তাদেরও কিন্তু ওই 3টা ছিল, সে পরে জাতীয়তাবাদ যোগ করেছে। বলা হয় যে জাতীয়তাবাদ যখন আত্মরক্ষার হাতিয়ার থেকে রাজনীতির হাতিয়ার হয়, তখন আসলে ফ্যাসিস্ট হয়ে যায়, যেটা হিটলার হয়েছে, মুসোলিনি হয়েছে, হ্যাঁ, যেটা আমরা আমাদের দেশেও দেখেছি। সো জাতীয়তাবাদকে আমরা একটা মানে ইজম ধরে আমরা অন্যদেরকে শোষণ করার চেষ্টা করি। সো ফলে তাহলে এখানে নতুন কি আসবে? যেটা আলোচনা হচ্ছে, মানে আপনি আলোচনাগুলো দেখেন, সংবিধান সংশোধন নিয়ে সংস্কার কমিটির অনেকগুলা প্রধানের অনেকগুলা ইন্টারভিউ ছাপা হয়েছে। উনি কি বলছেন, 70-এর ক্লজ থাকবে কিনা, মানে ফ্লোর ক্রসিং, হ্যাঁ, তারপরে আপনার প্রধানমন্ত্রী কার্যমেয়াদ কতদিন হবে, 2 মেয়াদ হবে না কতদিন হবে? তার মানে কি, এগুলো তো বেসিক জিনিস না, বেসিক জিনিস হচ্ছে মূলনীতি। তো 72-এর সংবিধান আমি ফেলে দিলাম, কি এমন মূলনীতি এখানে যোগ হবে? আমি জানতে চাই এখানে কি এমন মূলনীতি নতুন হবে যেটা আমি এখনো জানি না, যেটা অন্য কোনো দেশে আছে, আমার দেশে নাই? না, সেটা নিশ্চয়ই আলাউদ্দিন উত্তর দেবেন, কিন্তু ওই প্রশ্নটাকে আপনি একটু টাচ করবেন যে এটা কি অনেকটা স্বপ্রণোদিত হয়ে প্রেস সচিবকে এটা বলতে হলো কিনা যে এর সাথে সরকারের সম্পর্ক নেই? ওই সময়ে যখন উঠেছিল তখন কিন্তু বলেনি, তখন বলেনি, আবার পক্ষে না বিপক্ষে সেটাও কিছু বলেনি। সেইটা আরেকটা ডিবেট ছিল, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, সেটাতেও কিন্তু পলিটিক্যালি এটা সলভ করা হয়েছে, ঠিক আছে? এবং আপনি দেখবেন 30 অক্টোবর চিফ অ্যাডভাইজার
ইন্টারভিউতে বলেছে যে আওয়ামী লীগের রাজনীতি করা চলবে না, হঠাৎ করে একদিন কি দুদিনের মাথায় বললো যে না আমরা অ্যাডভাইজারি কমিটিতে আলোচনা হয়নি, এই বিষয়ে সিদ্ধান্ত হবে না, এই যে পলিটিক্যাল পার্টিগুলো সিদ্ধান্ত নেবে। তাহলে একটা চিফ অ্যাডভাইজার যখন ইন্টারন্যাশনাল মিডিয়াতে ইন্টারভিউ দেন, ইট মিনস আ লট, উনি বুঝে শুনেই বলছেন। সেখান থেকে 2 দিন পরে যখন সুইং করে, তার মানে সামথিং, মানে রাজনীতি আপনি সবকিছু পরিষ্কার দেখতে পাবেন না। আচ্ছা, আমি এখানে প্রেস সচিবের ব্যাপারটা একটু শর্ট Please, উত্তর দিই, please, শর্ট উত্তর দিই। please. আমি প্রেস, আই থিংক দ্যাট মিনস দ্যাট ইন্টারিম গভর্নমেন্ট অফিশিয়ালি হ্যাজ টেকেন এ পজিশন। প্রেস সচিব যখন এটাকে বলে, যখন ওনারা বলছেন, এটা তো ছাত্র জনতা তাদের কাছ থেকে এটা দাবিটা, যদিও ছাত্ররা কিন্তু বলেননি যে এই সাথে সরকারের কোনো সম্পর্ক আছে, বাট সরকার এই প্রয়োজনীয়তাটা ফিল করেছে যে প্রেস সচিব এটা করতে হয়েছে বিকজ পারসেপশন, পলিটিক্সে পারসেপশন ইজ রিয়ালিটি, পারসেপশন ইজ রিয়ালিটি। পারসেপশন যদি থাকে, একদিকে ইউনুস সাহেব বলেছিলেন 3 মাস আগে যে এদের ছাত্র জনতা আন্দোলনে আমি আসছি, এখন ছাত্ররা এখন 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 উনি ফিল করছেন যে একটা ডিফারেন্সিয়েশন থাকার প্রয়োজন আছে, বিকজ তারা ছাত্র জনতা, গভর্নমেন্ট ইজ এ গভর্নমেন্ট ক্যানট বি এনি, ওনারা কারো পক্ষ হতে পারে না। সো প্রেস সচিবকে এটা ওনারা একটা পজিশন নিয়েছে যে তারা এইটার সাথে নাই, কারণ পারসেপশন, জনগণের কাছে হয়তো পারসেপশন তৈরি হয়েছে যে ওনারা 31 তারিখে যা ঘোষণা দিবে সেটার সাথে প্রফেসর ইউনুস সাহেব আছেন, এইটা ডিফারেন্সিয়েট করার জন্য প্রেস সচিব এটা দিয়েছে। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, প্রেস সচিব কিন্তু অ্যাডভাইজারি কাউন্সিলের মিটিং এর পরে বলেছেন, জি মিটিং এর পরে, তার মানে মিটিং এ আলোচনাটা হয়েছে তাই না? পারে। আরেকটা প্রশ্ন একটু রাখতে চাই, আপনি যে 22 অক্টোবরের কথা বলেন, তখনও কিন্তু ছাত্র জনতার পক্ষ, মানে ছাত্রদের পক্ষ থেকে একটা দাবি ছিল রাষ্ট্রপতির অপসারণ। তো সেটাও শেষ পর্যন্ত আসলে আমরা মানে আলোর মুখ দেখেনি, রাষ্ট্রপতি এখনো শপথে বহাল আছেন। তো সেই ক্ষেত্রে এই নতুন সংবিধান, আমার অ্যানালাইসিস ওটা আসলে 5 আগস্টে মানে যে পরিমাণ তার আগে হত্যাকাণ্ড হয়েছে এই আন্দোলনের মাধ্যমে, জনসমর্থন পুরো দেশেরই ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু এটা আমার পার্সোনাল অ্যানালাইসিস, মাইট বি আই এম রং, বা আমার সাথে অন্য মত একমত না হতে পারে। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ব্যাকফুটে চলে গিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা ওনাদের ভুল অ্যানালাইসিস ছিল। আমি একটু এবারে আবারও আসতে চাই আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে। শামাওয়াত আপনাকে একটি প্রশ্ন রেখেছেন যে যদি আপনারা এই বিপ্লবী যে প্রোক্লেমেশন জুলাইয়ের বিপ্লবের সেটি ঘোষণা করতে যাচ্ছেন, এবং মোটামুটি আপনাদের ব্যাক অ্যান্ড ফোর্থ এগুলো মাথায় ছিল, আপনারা তো যেহেতু এটা নিয়ে ভেবেছেন, এটা তো এমন না যে খুব হঠাৎ করে এটা মাথায় এসেছে, আপনারা দীর্ঘদিন ধরে এটা ভেবেছেন, তাহলে যেটা আপা প্রশ্ন করেছেন যে সেই সময়েই তো আপনাদের যারা প্রতিনিধি ছিল তাদের সরকারে থাকা উচিত ছিল না বলে উনারা মনে করছেন, অ্যাটলিস্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা থেকে আপা মনে করছেন, এইটা আপনি কিভাবে দেখেন? না, প্রথমত আমরা যদি এই আলোচনাটা কিন্তু খুব জোরে সোরে আলোচনাটা হয়েছে, যদি আপনারা বিপ্লবী চেতনা ধারণ করেন তাহলে এই সংবিধানের অধীনে শপথ নেওয়াটা কতখানি যৌক্তিক, সেই প্রশ্নটির উত্তরও তো নিশ্চয়ই। জি, যদি আমরা 5 আগস্টের পর, ইভেন ডক্টর ইউনূস তখন দেশে ছিলেন না, আমরা যদি 6, 7 এবং 8 আগস্ট পর্যন্ত, 8 আগস্ট সন্ধ্যা পর্যন্ত সময়টা দেখি, এটা ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে ক্রুশিয়াল একটা সময়। হ্যাঁ, এই সময় বাংলাদেশ তো শুধুমাত্র ছাত্র জনতা বাংলাদেশ চালায় না, বাংলাদেশ তো আসলে এখানে বিভিন্ন ক্ষমতার অনেকগুলো পকেট আছে। তো আমাদের ওই সময়টা আসলে ব্যালেন্স করতে হয়েছে। ওই সময়টা রাজনৈতিক দলগুলো আছে, এখানে আর্মি ছিল, হ্যাঁ, তারপর ছাত্র জনতার প্রতিনিধি ছিল, আপনারা জানেন যে সিভিল সোসাইটির মেম্বাররা ছিল সেখানে। তো আমার যেটা মনে হচ্ছে সেই সময়টা, ওই সময়টা এটার জন্য যথেষ্ট ছিল না অথবা যথাযথ ছিল না। তার মানে এই না যে ওই সরকার ওই সময় সংবিধানের অধীনে শপথ নিয়েছেন বলে পরবর্তীতে আর কখনো সংবিধানের কথা বলতে পারবেন না, কারণ আমরা ডক্ট্রিন অফ নেসেসিটি এবং সংবিধানের 106 নং ধারার মাধ্যমে কিন্তু এই সরকার একটি শপথ নিয়েছিল। তো এখন যদি আমরা বলি যে এই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে গঠিত সরকার, এই সরকার আজ থেকে 20 বছর পরে সরকারের যদি বৈধতা খোঁজেন, আপনি কিভাবে বৈধতা খুঁজবেন? আপনি যেটি বললেন, জি, সেটা তো আবার রিভার্স হতে পারে, যেমন এটা খুবই ঠুনকো একটা বৈধতা। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা যদি 2050 সালে সরকারের বৈধতা এভাবে কি দেখা যায় কিনা, যেটা এটিও খুব জনপরিসরে আলোচিত, যে সরকারের একটা আন্দোলনের গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এসছে, তো সেটিও তো একটা বৈধতার জায়গা। সব তো আর দালালিক না, তবে কারণ অনেক দালালিক বিষয় কিন্তু এখন আর থাকছে না। তবে একটা বিষয় যদি দেখেন, গভর্নমেন্ট এখনো 5 মাস অতিক্রম করে নাই, মানে এই সরকারকে
অবৈধ কেউ এই মুহূর্তে কেউ বলেছে কি? ডেফিনেটলি না, সেটি তো ধরেন আপনার যারা পতিত সরকারের যারা, কিন্তু যারা এই মুহূর্তে এই আন্দোলনে যারা শরিক ছিল তারা কি অবৈধ বলেছে? না, আন্দোলনের যারা শরিক এর বৈধতা নিয়ে প্রশ্ন কি খুব জোরে সোরে আলোচিত হয়েছে? এটা ভবিষ্যতে উঠতে পারে, যেহেতু এখন আমরা দেখি যে ভবিষ্যতে তাহলে তো এই জুলাই এই রেগুলেশনের এই যে ঘোষণাপত্র নিয়েও একটা না, ঘোষণাপত্র নিয়ে উঠবে না, কারণ ঘোষণাপত্রটি আমরা যদি 3 আগস্টের যেই শহীদ মিনার থেকে ঘোষণা আসছিল যে আমরা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, তখন কিন্তু আসলে আমরা কেউ জানতাম না যে 5 আগস্টে শেখ হাসিনা পালাবে। এটা এমনও হতে পারতো, এটা 1 বছর দীর্ঘায়িত হতে পারতো। তখন কিন্তু সত্যিকার অর্থেই একটা বিপ্লবী শক্তির আবির্ভাব, এবং আপনি যদি স্মরণ থাকে ওই সময় কিন্তু আসিফ মাহমুদ বলেছিল যে আমরা প্রয়োজনে অস্ত্র ধরব। তো এইগুলো তো বাস্তবতা ছিল। তো এই 3 আগস্টের ঘোষণাটা আমরা সত্যিকার অর্থে একটা দালিলিক প্রমাণ। অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু এই ঘোষণাপত্র ইনশাল্লাহ আসলে আপনারা দেখতে পাবেন যে কলোনিয়াল সময় থেকে আমাদের যে স্ট্রাগল, এই ভূখণ্ডের মানুষের এই স্ট্রাগলের সবগুলো ধাপে, হ্যাঁ, যে এখন ডকুমেন্টেশন তো আছেই, এবং প্রতিটা সময় 1947-এ যখন পাকিস্তান আন্দোলন হয় তখন কিন্তু এই অঞ্চলের মানুষই সে আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে। এবং আমরা দেখি যে সিলেট গণভোট হয়েছে, গণভোটে আরেকটা মানে আমাদের তো অনেকগুলো যেহেতু টাইমের কারণে র্যাপিড ফায়ার কিছু কোয়েশ্চেন করতে হয়, যেটা ডক্টর চৌধুরী বলেছেন যে আপনারা রাষ্ট্রপতির অপসারণের যেই দাবিটা, সেইটা যেহেতু শেষ পর্যন্ত আসলে কার্যকর করা যায়নি, সেটা কেন কার্যকর করা যায়নি? রাজনৈতিক দলগুলো চায় নাই, রাজনৈতিক দলগুলো চায়নি। সেটার কারণে ডক্টর চৌধুরী মনে করেছেন যে এই আপনাদের যেই একটু ব্যাকফুটে চলে গেছেন, সেটা কিভাবে দেখেন? না, ব্যাকফুটে থাকতেই পারে। মূল বিষয়টা হলো যে আপনি 5 আগস্টের যে স্পিরিট ছিল সেটা প্রতিদিন থাকবে সেটা আমরা বলতে পারি না। তবে আমি স্যারের ব্যাপারে একটা বিষয় একটু আলোকপাত করতে যদি সুযোগ দেন, সেটা হলো স্যার যেটা বলছেন যে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতা, নতুন কি থাকবে? নতুন কি থাকবে? ব্যাপারটা নতুন কি থাকবে এর প্রসেস না। 1970 সালে যে নির্বাচন হয়েছিল, পাকিস্তান গণপরিষদে নির্বাচিত জনপ্রতিনিধিদের দিয়ে আপনি 10 এপ্রিল যখন সরকার গঠনের 17 এপ্রিল, তখন কিন্তু বলা হয় নাই যে আমরা যে এই 70-এর যারা নির্বাচিত তাদেরকে দিয়ে সংবিধান রচনা করব। অ্যাট দ্য সেম টাইম যখন মুক্তিযুদ্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে, 1972 সংবিধানে কিন্তু সেই মানুষগুলো কোনো প্রতিনিধিত্ব রাখা হয়নি। এই ভুল রেশিও অনুযায়ী ওখানে প্রত্যেকটা পেশার মেম্বার ছিল। রেশিও অনুযায়ী এটা 70 রেশিও অনুযায়ী, রাইট? না, কিভাবে? জনসংখ্যার রেশিও অনুযায়ী না, আপনি ছিল কৃষক থেকে শুরু করে, না, এখন কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে সবারই ছিল। না, এই বিষয়টা স্যার আমি প্রমাণ দিয়ে দিতে পারবো। না, আপনার বললাম তথ্য নিয়ে আমি কথা বলছি না, কিন্তু এটা যে প্রসেস, এখানে কৃষক ছিল, শ্রমিক ছিল, সবাই ছিল। বর্তমান যে সংবিধান সংস্কার, এটাতে কোন বর্তমান সংবিধান সংস্কারের সাথে আপনি 71-এর 70 নির্বাচিত প্রতিনিধিদের যারা পাকিস্তানের জন্য একটি সংবিধান রচনার জন্য মনোনীত ছিল, তাদেরকে আপনি 71-এর পর 71-এ যে যুদ্ধটা ধীরে ধীরে সবার মধ্যে জনযুদ্ধে ছড়িয়ে পড়েছে। যদি আপনি অনুমতি দেন, আমার একটা প্রশ্ন আছে। আমাদের যে 1971 সালের যুদ্ধ, জি, সেটা কার ভার্সেস কার হয়েছিল? আমার মতে সেটা হচ্ছে পাকিস্তানি জাতীয়তাবাদ ভার্সেস বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ তো আমরা যখন সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফের দাবিতে আমরা ঘোষণাপত্র রচনা করেছি, সেখানে তো জাতীয়তাবাদের কোনো বাঙালিরা বাঙালি হিসেবে যুদ্ধ করেছিল। না, আমরা তো আপনি যেটা বলছেন এই জন্য প্রোক্লেমেশন ম্যাটার্স, যেমন আমরা যে প্রোক্লেমেশনে, তো কেন আপনি প্রোক্লেমেশনে জাতীয়তাবাদ? আমরা আপনাদের আলোচনা আরো শুনবো, তবে আমি একটু আপনার কাছে আবারও যেতে চাই। ভবিষ্যতের রাজনীতি আজকের আলোচনার মধ্যে আমরা রেখেছি। আসলে এই সময়ে এখন আমরা যেইভাবে এগোচ্ছি, একদিকে সংস্কারের চূড়ান্ত হয়তো প্রতিবেদনগুলো আমরা পেয়ে যাব ডিসেম্বরের 31 তারিখের মধ্যে জমা হওয়ার কথা। এরপরে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক এবং আলোচনার ভিত্তিতে একটা সামনের পথ, সেই পথটা কেমন হতে যাচ্ছে খুব সংক্ষেপে যদি একটু বলেন। আচ্ছা, আলী রিয়াদ সাহেবের নেতৃত্বে যেটা কনস্টিটিউশন কমিশন হয়েছে, ওটা রিফর্ম কমিশন হয়েছে, এটা কি রিপোর্ট দিয়েছে? আচ্ছা, চূড়ান্ত রিপোর্টের আগে কিন্তু ওনারা এই কর্মসূচিটা দিয়েছে। আই থিঙ্ক ইটস এ প্রেশার ট্যাকটিক্স অন মিস্টার আলী রিয়াজ। ইটস এ প্রেশার, যে আপনি ভাই সাবধানে যা বলবেন, সাবধানে, হ্যাঁ, প্রেশার ট্যাকটিক্স। হ্যাঁ, এটা ইটস মেবি ইটস স্ট্র্যাটেজি ফ্রম দেয়ার সাইড হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা আমার ব্যক্তিগত মত, মানে একটা ওপিনিয়ন। এটা আরেকটা হচ্ছে যে ওনারা একটু আগে উনি বললেন যে রাষ্ট্রপতি সরাইতে পারে নাই কারণ পলিটিক্যাল কনসেনসাস হয় নাই, পার্টিরা মানে নাই। তো সংবিধান নিয়েও তো একই ঘটনা ঘটবে।
একই ঘটনা ঘটছে এবং আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা এই আমাদের ছোট ভাইরা সংগ্রাম করেছে, উনি সংগ্রাম করেছে, জান দিয়েছে, জীবন দিয়েছে, প্রাণ গেছে, এতগুলো এখনো এত লোক আহত আছে। আমরা দেশটাকে আরো বিপদগামী করতে চাই না। আমরা সংবিধানে লেটস নট মেক ইট এ সংবিধান অ্যান ইস্যু যেখানে সংবিধান কার জন্য, জনগণের জন্য। তো জনগণ যদি ভালো না থাকে, জনগণ যদি এখনো 200 টাকার দামে কাঁচামরিচ খাইতে থাকে, তাহলে ইট ডাজন্ট সলভ দ্য প্রবলেম। হ্যাঁ, এই যে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভেতর থেকে আমরা সামনের পথটা সরকার তৈরি করবেন বলে সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত আভাস পাওয়া গেছে। এই প্রসেসটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? কতখানি স্মুথ হবে? না, প্রসেস ঠিক আছে, ওনারা একটা স্ট্রাকচার্ড ওয়েতে শুরু করেছে কাজ, কমিশন গঠন করেছে, যেগুলো আমাদের একেবারেই অতি জরুরি যেগুলো, সেগুলোতে হাত দিয়েছে নির্বাচন কমিশন, সংবিধান, জনপ্রশাসন। আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আপনার জুডিশিয়ারি, হ্যাঁ, পুলিশ সংস্কার। হ্যাঁ, আমি বলবো দুদকও খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখান থেকে অনেক অনিয়ম, অকাজ, অন্যায় হয়েছে বিগত দিনে, সেটা সংস্কারের প্রয়োজন আছে। তো এই জিনিসগুলো ওনারা হাত দিয়েছেন। এবং ইকোনমি, যেটা সবচেয়ে বাংলাদেশের একটা প্রাণ, যেখানে আমার ইকোনমি সাস্টেন না করলে তো বাংলাদেশই সাস্টেন করবে না, সেখানে রিফর্মগুলো দরকার। এই কিছু রিফর্ম চলমান রিফর্ম, এগুলো একদিনে হবে না। আর কিছু রিফর্ম যেমন নির্বাচন কমিশন, জনপ্রশাসন, জুডিশিয়ারি, এগুলো রিফর্মগুলো ওনারা যদি চায়, ওনারা একটা স্পেসিফিক টাইমের মধ্যে করতে পারে। আমি যেটা বলছিলাম যে দেখুন, রাজনীতি এক জিনিস, আমরা সবাই দেশকে ভালোবাসি। আমার বাবা একজন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, আমি দেশকে কম ভালোবাসি না। ওরা আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে ভাই বোনরা যারা জুলাই আগস্টে জান দিয়েছে বা মাঠে ছিল, তারা প্যাট্রিয়টিজম, আউট অফ প্যাট্রিয়টিজম থেকেই কিন্তু ছিল, দেশকে ভালোবাসে দেখেই ছিল। ওদের কোনো কাজ কি আমি খাটো করে দেখার কোনো সুযোগ নাই। বাট অ্যাট দ্য সেম টাইম, আপনি যখন স্বাধীনতা অর্জন করা এক জিনিস, আবার দেশ চালানো আরেক জিনিস। দেশ যখন আপনি চালাবেন, ইউ হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল হতে হবে। ইমোশন, সব কিছু ইমোশনের জায়গা থেকে যদি আপনি দেখেন, তখন কিন্তু দেশ চালানো কঠিন হয়ে যাবে। আজকে সংবিধান যদি আমি নতুন করে আবার লিখতে চাই, সেটা কোনো রাজনৈতিক দল যদি না মানে, তখন তো আবারও আমি দেশটাকে একটা অস্থিতিশীল জায়গার মধ্যে ঠেলে দিলাম। এবং এই অস্থিতিশীল জায়গায় সুযোগ নেবে কে? যারা বাংলাদেশে ভালো চায় না, যারা বাংলাদেশকে স্বাধীন একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে দেখতে চায় না, তারা এটা সুযোগ নেবে। আওয়ামী লীগ তো সুযোগ নিবেই। যখন আমি এখন যদি ধরেন, যখন আপনাদের দলের পক্ষ থেকে জামাতও সুযোগ নিতে পারে এরকম বলা হয়েছে, সেটা এখন আমাদের দলে অফিসিয়াল স্ট্যান্ড, যদি মহাসচিব কি বলেছে, আমি সেটা হয়তো অফিসিয়াল স্ট্যান্ড হবে। আমি সেটা কোনো রাজনৈতিক দলের ব্যাপারে আমি পার্টিকুলার কোনো কমেন্ট করতে চাই না। যে যার বক্তব্য বলবে, অধিকার আছে, ওরা বলছে ওদের অধিকার আছে না, সবারই তো এই অধিকারের জন্য তো সংগ্রাম। সো অধিকার তো সবারই আছে বলার, তো অধিকার আছে, ওরা বলবেন। বাট দ্য পয়েন্ট ইজ যে আমাদের এক জায়গায় তো একটা পলিটিক্যাল কনসেনসাস হতে হবে দেশকে আগায় নিয়ে যাওয়ার জন্য। এবং দেশকে যদি আগায় নিয়ে সংবিধান বাতিলের ব্যাপারে সোজা র্যাপিড ফায়ার কোয়েশ্চেন, সংবিধান বাতিলের ব্যাপারে কনসেনসাস হবে বলে মনে হচ্ছে আপনার? না, হবে না, কনসেনসাস হবে না। এবং এটা নিয়ে ডিবেট হবে, ডিবেট হলে ভালো, বা ডিবেটের মধ্য দিয়ে সমাধান আসতে হবে। যদি এটা নিয়ে আবার রাস্তায় নামে কেউ, তখন কিন্তু এই রাস্তায় নামলে রাস্তায় এদের ভিতরে ওই হাসিনার লোকজনও ঢুকবে, অন্য দেশের লোকজনও ঢুকবে, ঢুইকা এটারে বাংলাদেশে আবার 12টা বাজাবে। বাংলাদেশকে আরো একবার 12টা বাজাবে বলে আপা মনে করছেন? আপনি কি মনে করেন? এটা আমার অ্যানালাইসিস। না, আমি সেটাই বললাম যে আপা মনে করছেন আরো একবার 12টা বাজবে। বাংলাদেশে আমি আশাবাদী মানুষ। বাংলাদেশ এমন একটা ভূমি যে না, এইটার এভাবে দেখা যায় এক্সট্রিমিজম বেশি দিন এক্সিস্ট করে না। আপনি দেখেন, এখানে অনেকগুলো সামরিক অভ্যুত্থান হয়েছে, অনেকগুলা গণতন্ত্র হরণ করা হয়েছে অনেকবার, কিন্তু এক্সট্রিমিস্টদের বিদায় খুব চরমভাবে হয়েছে। ফলে ওই দিক থেকে আমি মনে করি না যে কেউ 12টা বাজাতে চাইলে বাংলাদেশের 12টা বাজাতে পারবে। কিন্তু আমি আপার সাথে মানে এখন যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, ফলে বিএনপি সবচেয়ে বড় দল। আপনি মিনিমাম, আমরা যদি বিএনপির ভোটের রেশিওগুলো হিসাব করি, ভোটিং, তাহলে 40% অ্যাটলিস্ট ভোট তাদের আছে। তো 40% ভোটের যারা পায়, জনগণের ভোট, তারা যদি বলে যে আমি সংবিধান, কয়েকবার বলেছে, আমার ধারণা পত্রিকা ঘাটলে এ পর্যন্ত 100 বার বলে ফেলেছে বিভিন্ন পর্যায়ের নেতা, তারা যদি বলে যে আমি সংবিধান সংশোধনের, এবং এমনও বলেছে সংবিধান সংশোধন কি আপনার কাজ, এটা তো রাজনীতিবিদদের, পার্লামেন্টারিয়ানদের কাজ, তো এর চেয়ে আর বড় কথা হতে পারে না। সো দ্য মেসেজ, উই গট দ্য মেসেজ ফ্রম বিএনপি।
সো এরপরে আসলে এটা সংকট বাড়াবে, এবং সংকট বাড়াবে যেটা সেই সংকটটা সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একটা সরকারকে এনেছি, ওকে, মানে ছাত্ররাই এনেছে। এখন ছাত্রদেরকে এটুকু বোঝা দরকার যে সরকারের জন্য কতটা ভালনারেবল পরিস্থিতি তৈরি করছে। কারণ আপা যেটা বললেন, দ্রব্যমূল্য থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। এখন আমরা পুলিশকে সেই মানে পুলিশ যেভাবে একটা করার কথা সেটা হচ্ছে না। ফলে এর মধ্যে কিন্তু আমার কাছে আমি সত্যি খুব আশা হতো যে 4.5 মাসেরও বেশি সময় চলে গেলে একটা কেস 5 আগস্টে পর্যন্ত, 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত একটা কেসে, যেটা ওপেন অ্যান্ড শাট কেস, এটা এখনো পর্যন্ত বিচার হলো না কেন? আমি মামলার নামে এক ধরনের নাটক, আমি বলবো যেটা নাটক, একটা মামলায় আসামি হতে পারে 10 জন 20 জন, সেখানে হচ্ছে 7,000 জন 8,000 জন 10,000 জন। ইটস নট এ ফান, হত্যাকাণ্ড, ইটস এ ক্রিমিনাল অফেন্স। আমি বলছি, এখনো বলছি 1 বছর লাগবে। এটা মানেটা কি? এখানে কি ওপেন অ্যান্ড শাট কেস কিছু নাই? একটাও নাই এতগুলোর মধ্যে, মাঠের মধ্যে। এটা নিয়ে সবচেয়ে বেশি দাবিদার আন্দোলন করার কথা বৈষম্য বিরোধী ছাত্রদের, কিন্তু ওরা তো বলছে না। তাহলে যেই সন্তান, ছোট ছোট বাচ্চাগুলো ছাদের উপরে বাবা মা হারিয়েছে, তাদের ব্যথাটা কই যাবে? নিশ্চয়ই নিশ্চয়ই। আমি একটু আবারও আলাউদ্দিন আপনার কাছে আসতে চাই। যেমনটা বলা হচ্ছে আপনার পক্ষ থেকে মোটামুটি স্পষ্ট যে বিএনপির মতো বড় রাজনৈতিক দল এই সংবিধান বাতিলের রাস্তায় হাঁটার সম্ভাবনা আসলে প্রায় শূন্য। এমন বাস্তবতায় আসলে আপনাদের অ্যাপ্রোচটা কি হবে? না, আমাদের অ্যাপ্রোচ দিন শেষে যেহেতু ছাত্র নাগরিক কমিটি একটি রাজনৈতিক দল নিয়েও আসবে মাঠে, তো এই বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সাথে ডিল করার ব্যাপারে আপনাদের অ্যাপ্রোচটা কি হবে? হ্যাঁ, ডিল করার ব্যাপারে আমাদের অ্যাপ্রোচ আমরা গত 4-5 মাসে অলরেডি দেখিয়েছি। কোনো ধরনের জোট বা কোনো না, সেটা পরবর্তী বিষয়। কিন্তু আমি শুরু করছি, স্যার যেটা বললেন যে বাংলাদেশে কখনোই কোনো এক্সট্রিমিস্টের জায়গা হবে না, এবং উনি ইঙ্গিত দিচ্ছেন যে যারা আসলে সংবিধান নিয়ে কিংবা বারবার রাস্তায় নামছে, যদি এটা কেউ শুনে এটা ইমপ্লাই করছে এরকমই, যদি না বলে থাকেন দ্যাটস ফাইন। হ্যাঁ, বাট ইন জেনারেল আমি বলছি আপা বলছে এক্সট্রিমিজম ঢুকে পড়বে, আমি সেটা মিন করেছি। যে এই যে দেশি বিদেশি সবাই ঢুকে বাজবে, তো সেটার প্রসঙ্গে বলেছি, সেটা মিন করেছি। ঠিক আছে, তাহলে এই যে বিষয়টা আমার কাছে কনফিউজড লেগেছে, আশা করি পরিষ্কার হয়েছে। ঠিক আছে, তো ঠিক আছে। তো মেইন বিষয়টা হলো যে আমরা যতবারই কোনো দাবি জানিয়েছি, আমরা যখন বিপ্লবের সপক্ষ শক্তির সাথে বসেছি এবং দেখেছি তারা আসলে কি চায় কি চায় না, তখন কিন্তু আমরা আমাদের মতো করে সরে আসছি। এই জিনিসটাই আমার মনে হয় তরুণ রাজনৈতিক নেতৃত্বের এটা একটা ম্যাচুরিটি। এবং আপা যেটা বলছিলেন যে আবেগ, এবং স্বাভাবিকভাবে এই তরুণরা যারা কিশোররা রাস্তায় নেমে এসেছিল, অনেক আবেগ নিয়ে রাস্তায় নেমে এসেছিল, এবং তাদের প্রত্যাশাটাও কিন্তু অনেক বেশি। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যারা রাজনৈতিক দল আছেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তি বিএনপি দীর্ঘ 17 বছর এখানে ক্ষমতার বাইরে ছিল এবং কোনো রাজনৈতিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। তো সেই অবস্থায় তারাও জানে তাদের এই যে এই নির্যাতনের পর তাদের অসংখ্য নেতাকর্মী এখানে খুন হয়েছে, এখনো গুম হয়ে আছে 700-র উপরে নেতাকর্মী। তো সেই জায়গায় আমরা আসলে এই যে ফিলিংসগুলো, এগুলো আলাদা কোনো ফিলিংস না। আরেকটা প্রশ্ন আমার দর্শক প্রশ্নটা করেছেন, সেটি হচ্ছে এই সংবিধান যদি বাতিলের আপনারা শেষ পর্যন্ত নিশ্চয়ই দাবিটি থাকবে, সেই ক্ষেত্রে কোনো সাংবিধানিক সংকট তৈরির সম্ভাবনা বা আশঙ্কা আছে? আমি জাস্ট যেটা বলছিলাম যে বিএনপির সাথে ছাত্রদের এবং এই গণ অভ্যুত্থানে যারা যারা এসেছিল তাদের যেই একটা কমন ফিলিংস আছে, এখানে সবাই মজলুম, সবাই নির্যাতিত। এখানে সাংগঠনিকভাবে বিএনপি তার মতো একটা অবস্থান নিচ্ছে, হ্যাঁ, উই রেসপেক্ট দেয়ার পজিশন। হ্যাঁ, আবার দেখা যায় তরুণ ছাত্ররা একটা অবস্থান নিয়েছে। হ্যাঁ, এখন যেই প্রশ্নগুলো আপনি বলছেন, সাংবিধানিক সংকট তৈরির সময় আমার মনে হয় চলে গিয়েছে অলরেডি, আমরা সেই সংকট কাটিয়ে ফেলেছি। এবং এখনো যেই দাবিটা আসছে, আলাউদ্দিন, সেটি যদি চলে যায় তাহলে এই 31শে ডিসেম্বরের ঘোষণাপত্র নতুন কি মাত্রা আনবে, সেইটা কি একটু আমরা বুঝতে পারি? নতুন মাত্রা আমি অতীতেও বলেছি, আবারও বলছি, এই গণঅভ্যুত্থানের একটি দালিলিক প্রমাণ এবং কোন প্রেক্ষাপটে এই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল এবং গণঅভ্যুত্থানকারী শক্তির এই নতুন রাষ্ট্রকল্প কি এবং তারা কোন ধরনের রাষ্ট্র দেখতে চায়, এটার একটা ম্যানিফেস্টেশন থাকবে। এটা হয়তো টুডে অর টুমোরো যখনই সুযোগ আসবে, কিংবা এই যে নতুন শক্তি রাজনীতি আবর্তিত হবে এই প্রোক্লেমেশন অথবা ঘোষণাপত্র আলোকে। মানে যে নতুন রাজনৈতিক দলটি, নতুন রাজনীতি শুধু দলটি না, এই তারুণ্যের যে নতুন রাজনীতি, গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে
যে নতুন রাজনীতি হবে, আমরা বলতে চাচ্ছি যে ঘোষণাপত্রের মাধ্যমে নতুন বাংলাদেশের সেকেন্ড রিপাবলিক একটা ম্যানিফেস্টেশন। আর আপনারা যে জিনিসটা মানে যেই জায়গায় আমাকে বারবার মন্তব্য চাচ্ছেন আমি বুঝতে পারছি, এটা হলো যে ইমিডিয়েট কি ফল আসবে। আমরা কিন্তু ইমিডিয়েট ফলটা আমরা কোনো ফ্যাসাদ কিংবা ওই ধরনের জিনিস প্রত্যাশা করছি না। আমরা প্রত্যাশা করছি 158 জন সমন্বয়ক এবং সহ সমন্বয়ক যারা বিভিন্ন দলের ছিলেন, যারা পরবর্তীতে 5 আগস্টের পর আমরা দেখেছি তারা তাদের দলীয় অবস্থানে ফিরে গিয়েছেন। কেউ কেউ দাবি করেছেন আমি তো শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলাম, কিন্তু 5 আগস্টের আগে কিন্তু তার পরিচয় রিভিলড হয় নাই। যখন সভাপতি হিসেবে তার পরিচয় প্রকাশ পেয়েছে তখন কিন্তু কেউ তাকে সমন্বয়ক বলে দাবি করছে না, কেউ তার বক্তব্যকে সমন্বয়ক আকারে নিচ্ছে না, নিচ্ছে একজন শিবিরের সভাপতির বক্তব্য অনুযায়ী। এখন 5 আগস্টের আগে দলমত নির্বিশেষে ইন দ্য গাইজ অফ সমন্বয়কস যে মানুষগুলো একত্রিত হয়েছিল, আমরা তাদেরকে আবার একত্রিত করতে চাই। একত্রিত করে তাদেরকে, তাদের মধ্যে ওই বিপ্লবী চেতনাটা, যেই কারণে হাসিনার বিরুদ্ধে মানুষ রাস্তা নেমেছিল, মানুষ যেখানে রক্তদানে উৎসাহিত হয়েছিল, আপনি আনাসের চিঠি দেখেন, আনাস তার বাবা মাকে চিঠি লিখে রাস্তা চলে গিয়েছিল, সেই যে চেতনা, সেই চেতনাটা আমরা পুনর্বার 24-এর মধ্যে স্মরণ করে দিতে চাই। বুঝে থাকি যে জুলাই অভ্যুত্থানের চেতনাটাকে আপনারা জীবিত রাখতে চান বলে সারাক্ষণ এটিকে মনে করছেন যে এটি প্রাসঙ্গিক। এটি প্রাসঙ্গিক অবশ্যই, এট দ্য সেম খুব রেলেভেন্ট হিসেবে আপনারা দেখতে চান। ফরমাল প্রক্লেমেশন, এবং এই প্রক্লেমেশন হবে গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশের নতুন রাজনীতির দিক নির্দেশিকা। ওকে, সেই দিক নির্দেশে কিছু তো দাবি নিশ্চয়ই থাকবে। প্রক্লেমেশনে যেভাবে থাকে, আমরা যেভাবে চাই, হোয়াট ইউ ওয়ান্ট ফ্রম দ্য নিউ রিপাবলিক, মানুষের জন্য কি চাই, ফ্রম গভর্নমেন্ট, from the people, for like this is the আপনি ম্যানিফেস্টেশন পিপল বললে তো ধরেন যেটা আমি এই আলোচনাটা এইভাবে দেখি যে 40% উনি যেহেতু বলেছেন, এটা প্লাস মাইনাস যদি আমরা ধরি স্ট্যাটিস্টিক্যাল, উনি বলেছেন বিএনপির যারা 40% তারাও তো একটা মানুষ, হ্যাঁ হ্যাঁ, একটা বড় সংখ্যক মানুষ। আমাদের দেখেন আসলে প্রক্লেমেশন নিয়ে আমাদের এই প্রতিটা রাজনৈতিক দলের সাথে, সিভিল সোসাইটির সাথে না বসা অলরেডি চিঠি নিয়ে আমাদের প্রতিনিধি দল যাচ্ছেন। 31 ডিসেম্বর আগ পর্যন্ত তাদের চলমান থাকবে, হ্যাঁ চলমান, এবং আমরা তাদেরকে বোঝাতে চেষ্টা করছি যে দেখেন এই বিষয়টা, যেমন এই যে যেটা একটু আগে বললাম তো গেছে নিশ্চয়ই, কোন কেমন রেসপন্স এসেছে? আই ডোন্ট নো দ্য রেসপন্স ইয়েট। ওকে, যদিও আপা একটু যদি বলেন, নিশ্চয়ই এই ধরনের ওনারা যে যাচ্ছে আপনারা সেই বার্তাটা পেয়েছেন? ঠিক আছে, সেটা আমরা ওনারা যাচ্ছেন সেটা অবশ্যই মানে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমরা স্বাগত জানাই। ওনারা যাচ্ছেন, ওনাদের বার্তাটা কমিউনিকেট করতে চাচ্ছে সবার সাথে, সেটা তো ভালো। আমি অপটিমিস্টিক হতে চাই। আমি একটা প্রশ্ন আমার মনে জাগে ওনার কথা শুনতে শুনতে, যে যেহেতু ওনারা এখনো একটা রাজনৈতিক দল ফর্ম করে নাই, এখন যে ওনার প্রোক্লেমেশনটা দিবেন বা যেই কিরকম বাংলাদেশ বা কিরকম সমাজ ব্যবস্থা কিরকম দেখতে চায় ওনারা, সেটাই তো ওনারা তুলে ধরবেন হয়তো, যেটা আমি বুঝতে পারি, যেটা আমি নতুন বাংলাদেশের রূপরেখা বলা যায়, রূপরেখা। তো এটা ওয়াই এখন কেন, ওয়াই 31 ডিসেম্বর কেন ওনারা শুনি যে ফেব্রুয়ারি মার্চ মাসে দলটি ফর্ম করবে, না দল ফর্ম করার পরে কেন না? এখন তো এটা একটা এনিবডি ক্যান গো, আমি এখন আপনার আরটিভির সামনে রাস্তায় গিয়ে একটা প্রোক্লেমেশন দিতে পারি, আমার প্রোক্লেমেশনে কি এসে যায়? না আমি যদি একটা নাগরিক হিসেবে একটা প্রোক্লেমেশন দিলাম, তাহলে এই প্রোক্লেমেশন কে শুনবে আমার? কিন্তু আমি যদি একটা রাজনৈতিক দল হিসেবে দেই, একটা রেজিস্টার্ড নির্বাচন কমিশনের রেজিস্টার্ড রাজনৈতিক দল হিসেবে যখন আমি একটা দিব, তখন আমার এটা দেশে বিদেশে সবাই আমার এটাকে বুঝতে হবে, শুনতে হবে, সরকারেরও এটাকে আমলে নিতে হবে, ঠিক আছে না? এখন আমার প্রশ্নটা সেখানে না, ওনারা এখন করছেন, ওনারা ডিসিশন নিয়েছেন, এখন করছেন, বাট কেন করছেন? ওয়াই নাও, ওয়াই নট দল গঠন করার পরে? এটা আমার একটা প্রশ্ন। নিশ্চয়ই আপনি দেবেন কি? এখন একটু দিয়ে দিব। এখানে একটা বিষয় স্বাভাবিকভাবে নতুন বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে যে এটা তো কোনো দলের না, আসলে এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 158 জন সমন্বয়ক এবং সহ সমন্বয়কটা মিলে 3 আগস্ট যে ঘোষণাটা দিয়েছিলেন, সেটার একটা ধারাবাহিকতা 5 আগস্ট হাসিনার উৎখাতের সাথে সাথে যে ঘোষণাটা আসার কথা ছিল, সেটা রেট্রোস্পেক্টিভ হিসেবে। আচ্ছা, এখন আমি ওনার উত্তরের প্রেক্ষিতে একটা কথা বলি। আমার কাছে মনে হচ্ছে যে তারা বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয়করা আছেন, যারা নেতারা আছেন, তারা ফিল করছেন যে 5ই আগস্টের পরে এই ডিসেম্বর মাসে এসে তাদের মধ্যে কিছুটা আছে, মানে ছাড়া ভাব হয়ে গেছে। তারা এখনো যে সমন্বয় যেটা ছিল, সেই সমন্বয়টা নাই। এই সমন্বয়টা তারা কায়েম রাখতে চাচ্ছে 31শে ডিসেম্বরের প্রোক্লেমেশনের মধ্যে। আমি একটু এই সময়ে কেন এই প্রশ্নটিও আপা তুলেছেন, আপনার কি মনে হয়, আপনার বিশ্লেষণ? তার আগে একটা বলে দিই, উনি আলাউদ্দিন বলেছিলেন যে ওনারা এই যে আরেকটা কারণে আছে যে বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
এটা কখনোই উঠবে না। কারণ 2007 সালে ফখরুদ্দিন গভর্নমেন্টের বৈধতা কেন দেওয়া হয়েছিল ওই সময় কি এটা যদি আজকে মানে যুক্তির খাতিরে অন্য কিছু মনে করবো না, আজকে যদি আওয়ামী লীগের নির্বাচনে জিতে আসে তাকেও দিতে হবে এই সরকারের বৈধতা, বাধ্য দিতেই হবে, কারণ কন্টিনিউশন আপনার কন্টিনিউশন রাখতে হবে। স্যার এখানে একটা বিষয় এখানে কোনো সুযোগ নাই, একটু স্মরণ করে দিতে চাই। আপনারা জানেন যে 111 গভর্নমেন্টের বৈধতা দেওয়া হবে কি হবে না, এজন্য 111 গভর্নমেন্ট থেকে আওয়ামী লীগের সাথে অ্যাপ্রোচ করা হয়েছে এবং বিএনপির সাথে আলাপ আলোচনা হয়েছে এবং আলাপ আলোচনা একটা পর্যায়ে আওয়ামী লীগ আগ বাড়িয়ে এটাকে বৈধতা দিবে এই মর্মে একটা চুক্তি করে ফেলেছে। দ্যাটস দ্য হিস্ট্রিক্যাল ফ্যাক্ট, উই কান্ট ডিনাই। সেম জিনিসটা কি ভবিষ্যতে হবে না বা আচ্ছা ওনারা যে নতুন সংবিধান লিখবেন তা এখন নতুন সরকার না আমরা নতুন সংবিধান লিখব সেটা বলছি না, আমরা দাবি জানাচ্ছি নতুন সংবিধান অবশ্যই গণপরিষদ নির্বাচন করে যে গণপরিষদ নতুন সংবিধান লিখবে। আচ্ছা আমরা নতুন সংবিধান লিখব সেটা আমরা বলছি না। এখন যেই দল ধরেন যেই দলই নির্বাচন তো কোনো না কোনো সময় হবে, একটা দল রাষ্ট্রের দায়িত্বে আসবে, তো সেই দল এসে যদি আপনারা এইগুলো সব বাতিল করে দেয় তখন আপনারা না গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান হলে দল বাতিল করার কোনো প্রশ্নই আসে না। আপনি মানে একটা গণপরিষদ নির্বাচনের আবশ্যকতা আপনারা অনুভব শুরু থেকে আমরা দাবি জানিয়ে আসছি। অধ্যাপক চৌধুরী আপনি যদি একটু বলেন গণপরিষদ নির্বাচনের আবশ্যকতা ওনারা মনে করছেন। আমি উনাদের আলোচনাটা কিন্তু প্রথম না, কিন্তু একটু আগেও হয়েছে গণপরিষদ নির্বাচন। আমি তো বলেছি 22 অক্টোবরে এটা সলিউশন হয়ে গেছে, আমি জানি না কেন ওনারা আবার নতুন করে আনছেন। হ্যাঁ, কারণ রাজনীতির বিহাইন্ড দ্য কার্টেন অনেক কিছু ঘটে যেটা আমরা জানি না। হ্যাঁ, জানলেও বলি না, জানলেও বলি না, অনেক সময় বলাও যায় না। এটা ট্রু, আপনি আসছেন কারণ উনি রাজনীতি করতে করতে অভিজ্ঞ হয়ে গেছেন তো সেজন্য। সো ফলে এটা 22 তারিখের মোটামুটি এই মেসেজটা ক্লিয়ার। সো এখন নতুন করে আসছে কেন সেটা যে আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে বর্তমান সরকারের জন্য এবং এই জুলাই আন্দোলনটা কি সরকারের জন্য কোনো ধরনের এটা সরকার বলতে প্রেস অ্যাডভাইজার প্রেস সেক্রেটারি বলে দিয়েছেন যে আমরা এর সাথে সংশ্লিষ্ট না, তো উনি একটা মেসেজ দিয়ে দিয়েছেন যে আমাদের সংশ্লিষ্ট মানে এটা আমাদের হেডেক নাই আমরা যদি একটু বিশ্লেষণ করি। কিন্তু আমার কথা হচ্ছে সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কি আসে। আমাদের এক নম্বরে এখনো আমি বলবো যে জুলাই আন্দোলনে নিহতদের তালিকা এবং পূর্ণাঙ্গ তালিকা পাইনি আমরা, পূর্ণাঙ্গ তালিকা এবং বিচার, আহতরা অনেকে চিকিৎসা পাচ্ছে না এখনো পর্যন্ত। এই অভিযোগটা গুরুতর, এটা হতে পারে না 5 মাস আপনি আহতদেরকে সুচিকিৎসা দিতে হবে। একটু রেসপন্স করবেন কিনা, মানে তাৎক্ষণিক একটা এই মুহূর্তের প্রয়োজনটা কি আমরা বিচারের জায়গাটা কিন্তু বারবার আলোচনায় এসেছে। আমরা শুরু থেকেই যে বলে আসছি যে আহতদের বিচার সর্বাগ্রে, এবং আপনারা যদি জানেন অবগতির জন্য জানাচ্ছি আমাদের নাগরিক কমিটি থেকে ডক্টরসদের টিম দীর্ঘ 2 মাস স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনেক তদবির করে কোনো অগ্রগতি হয়েছে। পিজি হসপিটালের যেই স্পেশালাইজ সুপার স্পেশালাইজড ইউনিট সেটাকে আংশিকভাবে নিতে সক্ষম হয়েছে যে এখানে ওয়ান স্টপ সার্ভিস দেওয়া হবে। হ্যাঁ, এরকম আমাদের বিভিন্ন চেষ্টা চলছে আমাদের যে ডাক্তারদের বিচারের ব্যাপারে, যেমন যদি চিকিৎসা না পেত তাহলে অবস্থা আরো গুরুতর হতো। বিচারের ব্যাপারে আমরা তো বারবার আমাদের প্রথম দাবি হচ্ছে বিচার। এখন বিচারের আগে কোনো আসলে নির্বাচনের আলোচনা আসলে দেখেন নির্বাচনটা বারবার আসছে, কিন্তু নির্বাচন কিন্তু আমরাও চাই। হ্যাঁ, আমরা নির্বাচন চাই না এটা কখনোই সম্ভব না। আমাদের এই বিএনপির এই গত 15 বছরের আন্দোলনের সাথে আমরা সবাই একাত্ম, কিন্তু নির্বাচনটা আসলে কোন পরিস্থিতিতে হবে। আমি কয়েকদিন আগে আপার একটা সাক্ষাৎকার দেখলাম ডেইলি সানে, তো আপা বলছিলেন যে বাংলাদেশের যে ইনস্টিটিউশনগুলো এমন অবস্থায় চলে গিয়েছে, এই অবস্থা যেই রাষ্ট্রে আসবে তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। তো নির্বাচন পরিচালনার জন্য যখন রাষ্ট্র এবং সবাই উপযুক্ত মনে করবে তখনও নির্বাচন হবে। নির্বাচন নিয়ে তো আমাদের কোনো সংশয় নাই। আবার একদম শেষ মন্তব্য, নির্বাচন নিয়ে সংশয় নেই, বিচারের পর নির্বাচন নাকি সংস্কারের পর নির্বাচন, শেষ মন্তব্যটা শুনি না। এখন একটা ব্যাপার হয়েছে কি, এই সরকারকে আরো শক্ত জায়গায় অবস্থান নিতে হবে। এই যে ধরেন সচিবালয় আগুন, এই বিভিন্ন যে মনে হচ্ছে যে কেন জানি জনগণের মধ্যে একটা, ইভেন গ্রামের মানুষের মধ্যে, যদি আমরা গ্রামে যাই, আমরা যেহেতু আমাদের ওখানে গ্রামে যেতে হয়, আমরা দেখি যে একটা ওরা মনে করে যে সরকার এত স্ট্রং না, স্ট্রং না দেখে সচিবালয় কেন আগুন লাগবে। এই যে এটা তো বুঝতে হবে যে এটা একটা ষড়যন্ত্রের গন্ধ আমরা এখানে পাচ্ছি, যে এটা একটা স্যাবোটাজ। তা এখন সেইখানে তার মানে কি যে আগের আওয়ামী লীগের দোসররা বা এই যে এই ফ্যাসিবাদের দোসররা এখনো আছে, সেই ক্ষেত্রে যদি আমরা এই মুহূর্তে আমরা যারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, নতুন বাংলাদেশ আক্ষরিক অর্থে ইন এ রিয়েল সেন্স নতুন বাংলাদেশ চাই, আমাদের কোন একটা পয়েন্টে আমাদের এক হতে হবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রোড টু ডেমোক্রেসি আজ এখানে শেষ করতে, সঙ্গে থাকার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।